প্যারিসে আমাদের তৃতীয় দিনে আমরা ঘুরে দেখব ভার্সাই প্রাসাদ, ইউরোপের সবচেয়ে বিশাল আর জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদগুলোর একটি। প্রায় 2300টি কক্ষের এই প্রাসাদ ছিল রাজকীয় ঐশ্বর্যের চূড়ান্ত প্রতীক। আজ চলুন ঘুরে দেখি সেই কিংবদন্তি ভার্সাই। আমরা সোহমার তৃষা, 35 দিন ব্যাপী আমরা ঘুরছি ইউরোপের আনাচে কানাচে। স্বাগতম আমাদের 35 দিনের ইউরোপের অভিযানে। সেদিন সকালে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক সামনের এই বুলোজারি বা বেকারি থেকে আমরা টুকটাক কিছু খেয়ে যাত্রা শুরু করেছিলাম। ব্লে এ মিয়েল নামের এই বুলোজারি 24 ঘন্টায় খোলা থাকে। প্যারিসের বুলোজারি মানেই থরে থরে সাজানো পাউরুটি আর প্যাস্ট্রি। আর ওই দেখুন, আমরা ইউটিউবার জেনে দোকানের ওই ভদ্রমহিলা আমাদের চ্যানেলের নাম জানতে চাইলেন, সাবস্ক্রাইবও করলেন। আপনারাও করে নেবেন একটু। Oh, you are so lucky. I'm so jealous. You were born in India and then you went to... Yeah. 10 years back, yeah. This is actually a family business. Oh, Ooh, Yeah, so I'm part of the family and I'm helping out. Oh, wow. Yeah. very good. Yeah. But So- you speak English so well. Thank you. Yeah, how come? I just love the language. You know? Oh, yeah, okay. Important. সেদিন সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। আগের দিনের মতোই এদিনও ভলতেয়ার মেট্রো স্টেশন থেকে 9 নম্বর লাইনের মেট্রো নিলাম। ভার্সাই যাওয়ার জন্য আমাদের ট্রেন পরিবর্তন করতে হবে আর নিতে হবে RER ট্রেন, যেগুলো প্যারিস থেকে শহরতলির দিকে যায়। মেট্রোয় আলমা মার্সো স্টেশনে নেমে সেন নদী পেরিয়ে অন্য পারে পঁদে লালমা স্টেশন থেকে নিলাম RER ট্রেন। দোতলা এই RER ট্রেন মোটামুটি ফাঁকাই। প্যারিসের ছবির মতো সুন্দর সব শহরতলিগুলোর মধ্য দিয়ে ছুটতে ছুটতে এই ট্রেন আমাদের নিয়ে চলল ভার্সাইয়ের দিকে। পৌঁছে গেলাম ভার্সাই। ভার্সাই শাতো স্টেশন। ভার্সাই স্টেশনটার নাম হচ্ছে ভার্সাই শাতো রিভ গোশ, অর্থাৎ ভার্সাই প্যালেস অন দ্য লেফট ব্যাঙ্ক। নামগুলো বড্ড ফটোমট। রিভ গোশ, রিভ গোশ মানে হচ্ছে সেন নদীর বাঁ পাড় বা লেফট ব্যাঙ্ক। স্টেশনটার নামই হলো ভার্সাই শাতো রিভ গোশ। এখান থেকে ভার্সাই শাতো বা ভার্সাই প্যালেস যেতে গেলে একটু হাঁটতে হবে আমাদের। 10 মিনিট, 10 মিনিট মতো হাঁটতে হবে। অ্যাটলিস্ট 10 মিনিট বলে আমাকে আনা হয়েছে, সেটা 20 মিনিট 25 মিনিট অনেক কিছুই হতে পারে। সেটা সবই কালকে যেমন ডেজার্টটা সাসপেন্স ছিল, সারপ্রাইজ ছিল, এরকম ভাবে আমাকে এখানেও তাই। এরকম মিথ্যে প্ররোচনা দিয়ে আনা হয় 5 মিনিট 7 মিনিট বলে, তারপর সে হাঁটা অনন্তকাল চলতেই থাকে। দেখছি সামনে কোনো অটো ফটো পাই কিনা, তাহলে না, 10, 15 বা 30 মিনিট নয়, বস্তুত স্টেশন থেকে ভার্সাই প্রাসাদ মাত্র 5-7 মিনিটেরই হাঁটা পথ। চিত্রপথ এই রাস্তায় দুপাশের গাছগুলো সত্য বসন্তের কচি পাতায় তখন পড়তে শুরু করেছে। ভার্সাই প্রাসাদের ভেতরে ঢুকতে 32 ইউরো টিকিট লাগে, যা অনলাইনে আগে থেকে কেটে রাখাই শ্রেয়। আমাদের স্লট ছিল সকাল 9টায়। আমরা ঠিক সময়ে প্রাসাদের তোরণের সামনে এসে লাইন দিলাম। রাজা চতুর্দশ লুই একটি জাঙ্গল লজকে প্রাসাদ হিসেবে তৈরি করেন 1661 সাল নাগাদ। সেই আমলে ফ্রান্সের জিডিপির 50% ব্যয় করেন শুধু এই প্রাসাদ তৈরিতে। অচিরেই এটি হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় এবং বিলাসবহুল প্রাসাদ। লুই নিজেও ছিলেন ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাজা। অন্যান্য অনেক রাজাই এই ভার্সাই থেকেই উদ্বুদ্ধ হয়ে তাদের প্রাসাদ নির্মাণ শুরু করেন। এই প্রাসাদ থেকেই যদিও পরবর্তীকালে চতুর্দশ লুইয়ের পৌত্র ষোড়শ লুই আর তার রানী মারি আন্তোয়ানেতকে ফরাসিরা প্যারিসে নিয়ে গিয়ে বন্দী করেন আর পরে গিলোটিনে মুন্ডচ্ছেদ করেন। আমরা মূল বাড়িটির একটা পার্টি সেদিন দেখেছিলাম। আঁকা বাঁকা কয়েকটা করিডর পেরিয়ে দোতলায় উঠে প্রথম যেটা পড়ে তা হলো রয়্যাল চ্যাপেলের ব্যালকনি, যেখান থেকে নাকি রাজা চতুর্দশ লুই এবং তার পরিবার মাস অ্যাটেন্ড করতেন। আর তারপর আসে হারকিউলিস ড্রয়িং রুম। যত রাজকীয় আমোদ উল্লাস বলপাটির রিসেপশন হতো ঠিক এখানেই। সিলিং এ দেখা যাচ্ছে হারকিউলিস রথে চড়ে হেভেনে যাচ্ছেন বিয়ে করতে, আর উল্টো দিকের দেওয়াল জুড়ে ভেনিসের শিল্পী পাওলো ভেরোনিজের আঁকা একটি পার্টির ছবি, যেখানে রয়েছেন
যিশু নিজে। হারকিউলিস ড্রয়িং রুম পেরোনোর পর আসে পরপর বেশ কয়েকটি বিলাসবহুল কক্ষ, যেগুলো সবই মূলত ফ্রান্সের রাজা রানীরা আর তাদের পরিবারের সদস্যরা ব্যবহার করেছেন। প্রতিটি ঘরের রয়েছে একটি নাম বা থিম, আর ঘরের সিলিং আর দেওয়ালগুলোর অসাধারণ পেন্টিং সেই থিমকেই ফুটিয়ে তুলছে। যেমন এই ভেনাস কক্ষ, ভেনাস প্রেমের দেবী, তিনি সিলিং এ ভেসে বেড়াচ্ছেন। মার্স রুম, যাকে সাজানো হয়েছে যুদ্ধ আর শৌর্যের থিমে। এরপর আসে মার্কারি বা বুধ কক্ষ, রাজা চতুর্দশ লুইয়ের অফিসিয়াল শয়ন কক্ষ, যদিও আসলে তিনি শুতেন অন্য ঘরে। এরপর আসে অ্যাপোলো রুম, লুইয়ের সিংহাসন কক্ষ। মাঝে রাখা ওই প্ল্যাটফর্মের ওপরে 10 ফুট উঁচু এক সিংহাসনে বসতেন লুই। আর এই ঘরে এখনো হিলতলা জুতো আর লেগিংস পরে বীর বিক্রমে দাঁড়িয়ে আছেন রাজা চতুর্দশ লুই। আমরা সকালের একদম প্রথম স্লটে প্যালেসে প্রবেশ করলেও ভিড় কিন্তু ভালোই পেয়েছিলাম। ভার্সাই প্রাসাদের সবচেয়ে বিখ্যাত জায়গা বোধহয় হল অফ মিরর্স। 250 ফুট লম্বা এই হলে রয়েছে 17টি বিশাল আকৃতি আয়না, আর তাদের ঠিক সামনে ঠিক একই মাপের 17টি কাচের জানলা। 24টি মোমবাতি রাখা স্ট্যান্ড আর ঝাড়বাতির আলো যখন এই আয়নায় পড়তো, তখন কি ঝলমলে পরিবেশ তৈরি হতো ভাবাই যায় না। এই হল অফ মিরর বিখ্যাত হবার ঐতিহাসিক কারণও রয়েছে। 1871 সালে প্রুশিয়া যখন ফ্রান্সকে পরাজিত করে, তখন প্রুশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক এই হলেই অখণ্ড জার্মান সাম্রাজ্যের ঘোষণা করেন। তার থেকেও বড় ঘটনা ঘটে 1919 সালে। এই হলেই মিত্রপক্ষ আর জার্মানি ভার্সাই সন্ধি স্বাক্ষর করে, যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। হল অফ মিররের পরে আসে রানীর শয়নকক্ষ, লা chambre de la reine। এই কক্ষে 2 জন রানীর প্রয়াণ হয়, জন্ম হয় 19 জন রাজপুত্রের। সাদা মার্বেলের মূর্তিটি লুই দি 16 রানী মারি আন্তোয়ানেতের। শয্যার পাশের ওই সিন্ধুকেই থাকতো তার জুয়েলারি। সালো অফ নোবেলস বা অভিজাতদের ঘর পেরিয়ে আসে রানীদের অ্যান্টিচেম্বার। এই ঘরটি ছিল রাজপরিবারের ডাইনিং রুম। আর এর পরের ঘর রানীদের রক্ষীদের ঘর বা লা সাল দে গার্ড। এই ঘরেই 1789 সালের 5ই অক্টোবর রাজা ষোড়শ লুই আর রানী মারি আন্তোয়ানেত লুকিয়েছিলেন ফরাসি বিপ্লবীদের থেকে বাঁচতে, যদিও শেষ রক্ষা হয়নি। ভার্সাইতে রয়েছে আরো বেশ কতকগুলি ঘর, যেগুলো দর্শকদের জন্য খোলা। আমরা সব দেখিনি। রয়্যাল কোয়ার্টার দেখে আমরা চলে এসেছিলাম পেছনের বাগানে। ভার্সাইয়ের প্রাসাদের মতো এর পেছনের বাগানও এক অসাধারণ সৃষ্টি। প্রায় 800 হেক্টর জুড়ে তৈরি এই বিস্তীর্ণ বাগানে রয়েছে শত শত ভাস্কর্য, অসংখ্য ফোয়ারা, বিশাল লন আর কিলোমিটারের পর কিলোমিটার জ্যামিতিক নকশায় সাজানো পথ। এপ্রিল থেকে অক্টোবর মাসে প্রতি শনিবার আর রবিবার ফোয়ারাগুলোর প্রদর্শনীও হয়। সেদিন শনিবার ছিল, আর কিছুক্ষণ পরই সেই প্রদর্শনী শুরু হতো। কিন্তু এত কনকনে ঠান্ডা আর ভিজে হাওয়া যে আমরা আর সেখানে না থেকে প্যারিস ফিরে আসারই সিদ্ধান্ত নিলাম। সেই হতাশা রয়েই গেছে। পরের বার যদি আবার কখনো প্যারিস যাই, এই বাগান ভালো করে দেখে আসতে হবে। প্যারিসে ফিরে এসে সামনেই লাফিল ভার্ট নামের ছোট্ট এই রেস্তোরাঁতেই ডিনার সেরেছিলাম। এখানেই আমরা প্রথম দিন কফি খেয়েছিলাম। তার গল্প প্রথম এপিসোডে আছে, যারা দেখেননি একটু দেখে নেবেন। এখানে যে কোনো জায়গাতেই ছোটখাটো রেস্টুরেন্টে বা বিস্ত্রোতে গেলেই প্রথমেই এক ঝুড়ি পাউরুটি দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বাগেত ব্রেড। সেটার সঙ্গে কোথাও স্যুপ দিচ্ছে বা কোথাও ম্যাশ পটেটো দিচ্ছে। এখানে আবার দেখছি কিছুই দেয়নি, শুধুমাত্র বাগেটটাই দিল। এই যে এটা হচ্ছে আমার হাঁসের পদ, পরে মনে হচ্ছে আলু, নিচে হাঁসের মাংস, আর বাকিটা বেশিরভাগটাই স্যালাড। আর এটা চিকেন স্যালাড, চিকেন অ্যান্ড পটেটো স্যালাড। চিকেন অ্যান্ড পটেটো স্যালাড। কিন্তু পাউরুটিটা কি দিয়ে খাওয়া হবে বুঝতে পারলাম না। এমনি খাওয়া।
প্রচুর পাতা দিয়েছে। খেতে পারবো না, আমি খেতে পারবো না। আমার এই শাক পাতায় মোড়া হাঁসের পদটির নাম আশি পামিটিয়ে দে কানা। বস্তুত হাঁসের মিন্সড মাংসের ওপর ম্যাশড পটেটো আর সালাদ। আর তৃষার ডিশ সিম্পল, স্যালাড ডি পুলে ও পম দে terre, বাংলায় মুরগি আর আলুর সালাদ। ভালো গেলে ভালো বানিয়েছে। ডিনার সেরে আমরা কাছেই একটি সুপার মার্কেটে ঢুকলাম একটু ফল আর কফি কিনতে। দোকানটার নাম কার্ফু। কার্ফু ফ্রান্সের একটা সুপার মার্কেট চেন। আবার প্রত্যেকটা ফল কোন দেশ থেকে এসেছে তার নাম লেখা আছে, যেমন ফ্রান্স, এটা হচ্ছে বেলজিয়াম, পেবা, এসপানিয়া মানে স্পেন। এই লেবু এসছে ব্রাজিল থেকে, সবুজ লেবু কেন এদের এখানে কি কিছুই হয় না? ব্রাজিল থেকে এসছে। ডিমের দাম যা দেখতে পাচ্ছি, হাফ ডজন ডিমের দাম €4.50। খাওয়া দাওয়া আর বাজার সেরে ক্লান্ত আমরা দুজন সোজা ঢুকে পড়লাম আমাদের অ্যাপার্টমেন্টে। আজকের দিন এখানেই শেষ। পরের দিন আমরা দেখব প্যারিসের প্রধান দুটি আকর্ষণ, লুভ মিউজিয়াম যেখানে দর্শন পাবো মোনালিসার, আর একদম কাছ থেকে দেখব আইফেল টাওয়ার। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন আনাচে কানাচে।